আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ফিরোজ। সো আজকের ক্লাসে আমাদের ব্যাকরণের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাক্য প্রকরণ, তবে অর্থগত দিক থেকে, অর্থাৎ বাক্যের যে শ্রেণীবিন্যাস আছে সেটার অর্থগত দিক থেকে যে শ্রেণীবিন্যাস সেটা। এবং লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাক্যের গঠনগত দিক থেকে শ্রেণীবিন্যাস নিয়ে, অর্থাৎ শব্দের বাক্যের সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং এগুলো বের করার ট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটু বাক্য রূপান্তরটা সম্পর্কে একটু আলোচনা করব এবং তারপর আমরা বাক্যের অর্থমূলক শ্রেণী বিভাগের দিকে চলে যাব। সো আমরা আমাদের ক্লাস শুরু করব। তার আগে আমাকে একটু জানাবেন যে আপনারা যারা ক্লাস করছেন আমার সাউন্ডটাকে এবং ভিডিওটাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। ঠিক আছে? যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। আজকে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু বাক্য, এই বাক্যগুলো কি বাক্য আগে একটু সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। নর্মালি আচ্ছা, কে এম সুজন জানিয়েছেন ক্লিয়ার আছে ভাই, ওকে ভেরি গুড, ঠিক আছে ক্লিয়ার আছে যেহেতু, আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। দেখেন তাহলে ব্যাপারটা হচ্ছে আমরা যেটা করলাম সেটা হচ্ছে বাক্যের অর্থমূলক শ্রেণীবিভাগ আমরা পরে দেখবো। সরল জটিল যৌগিক বাক্য, এটার বাক্য রূপান্তরটা আমরা সম্পর্কে একটু জানবো। অর্থাৎ একটা সরল বাক্য দেয়া থাকলে যদি বলে এটাকে জটিল কিভাবে করব, বা জটিল থাকলে এটাকে সরল কিভাবে করব, সরল থাকলে এটাকে যৌগিক কিভাবে করব। প্রথমত আপনাদের সরল থেকে জটিল বা জটিল থেকে যৌগিক বা যৌগিক থেকে সরল বাক্য রূপান্তর করার প্রথম যে প্রবলেম, প্রথম যে ধাপ, সেইটা হচ্ছে আপনারা বাক্য প্রপারলি আইডেন্টিফিকেশনই করতে পারেন না। বাক্যের ট্রান্সফরমেশন বা রূপান্তর তো পরের কথা, আগে তো আমাকে বাক্যটা আইডেন্টিফিকেশন করতে হবে। আগে তো বাক্যটা আমাকে প্রপারলি চিনতে হবে যে হ্যাঁ এই বাক্যটা এই বাক্য, এটা তো আমার চিনতে হবে। ধরেন পরীক্ষার হলে কোন একটা বাক্য দেওয়া আছে 1 নম্বর দিয়ে, এবং দিয়ে তারপর ব্র্যাকেটের মধ্যে বলা আছে জটিল করতে হবে, ব্র্যাকেটে বলা আছে জটিল, তার মানে জটিল করতে হবে। এখন আপনাদের যে প্রবলেমটা হয়, আপনারা বাক্য পড়ে চিন্তা করেন কি রে ভাই এইটাই তো জটিল, এইটাকে আর জটিল কেমনে করব। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখেন, প্রশ্নের বাক্যটা আপনি পড়ার পরে আপনার ওখানে নির্দেশনা দেওয়া আছে যেটাকে জটিল করতে হবে, অথচ প্রশ্নের বাক্য পড়ার পরে আপনার মনে হচ্ছে এটাই জটিল। তার মানে দেখেন, আপনি প্রশ্নের বাক্যে যেহেতু এটাকে জটিল করতে বলছে, তার মানে ডেফিনেটলি এটা জটিল না, এটা আইদার সরল বা যৌগিক। কিন্তু আপনি প্রশ্ন পড়ে বুঝতেই পারতেছেন না যে এটা জটিল কেমনে না। তার মানে দেখেন, বাক্য কিন্তু রূপান্তর পরের কথা, আগে তো আপনার বাক্য আইডেন্টিফিকেশন করতে হবে। আপনি তো চিনতেই পারতেছেন না যে এই বাক্যটা জটিল কেমনে হইলো। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য বাক্যের রূপান্তর আমি সবসময় পরে জোর দিই, আমি সবসময় বাক্যের আইডেন্টিফিকেশনে বেশি জোর দিই। আপনি যদি বাক্যটা প্রপারলি আইডেন্টিফিকেশন করতে পারেন যে এই বাক্যটা কি সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি যৌগিক বাক্য, এই জিনিসটা যদি আপনার কনফার্ম হয়ে যায়, আপনি বাক্যটা চমৎকার ভাবে মানে ক্লিয়ার করে দিতে পারবেন, মানে ট্রান্সফরমেশন করতে পারবেন, রূপান্তর করতে পারবেন। বাট যখন আপনি বাক্য ট্রান্সফরমেশন মানে আইডেন্টিফিকেশন করতে পারবেন না, তখন আপনি রূপান্তর করতে পারবেন না। তাহলে এবার আসেন আমরা কিছু বাক্য দেখি এরকম, তাহলে বাক্য দেখে তারপর এটার ট্রান্সফরমেশন আমরা শিখবো। এখন একটা জিনিস মনে রাখবেন, ট্রান্সফরমেশনের কোনো রুলস আছে কিনা। আপনার কাছে মনে হতে পারে ভাই বাক্য রূপান্তরের ক্ষেত্রে ট্রান্সফরমেশনে তেমন কোনো রুলস আছে, উত্তর হচ্ছে না, তেমন কোনো রুলস নাই। এক্ষেত্রে জাস্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, সরল বাক্যে সাধারণত যেটা করবেন, সরল বাক্যে সমাপিকা ক্রিয়া সর্বাবস্থায় যাতে একটা থাকে এইটা মাথায় রাখবেন। সরল বাক্যে কয়টা থাকবে? সমাপিকা ক্রিয়া, মানে অন্য যে বাক্য থেকে সরল বাক্য করতে বলুক না কেন, সেক্ষেত্রে সমাপিকা ক্রিয়া সর্বাবস্থায় 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 একটি হবে। ঠিক আছে, একটি বানাতে হবে, সর্বাবস্থায় একটি বানাতে হবে। যদি একাধিক সমাপিকা ক্রিয়াও থাকে বাক্যের মধ্যে, মানে প্রশ্নে যে বাক্যটা দেওয়া আছে সেখান থেকে মনে করেন আপনাকে বললো যে এটাকে সরল বাক্য করতে হবে, তাহলে প্রশ্নে যদি একাধিক সরল বাক্য মানে সমাপিকা ক্রিয়াও থাকে, সেখান থেকে একটা সমাপিকা ক্রিয়া রেখে বাকিগুলোকে অসমাপিকা ক্রিয়া করতে হবে, এবং সেই প্রসেসটাই হচ্ছে আপনাকে রূপান্তরের মাঝখানে করতে হবে। ওকে, আচ্ছা আসেন, এটা হচ্ছে 1 নাম্বার। আর জটিল বাক্য যদি করতে বলে, কোনো একটা বাক্যকে যদি জটিল করতে বলে, তাহলে আপনি কি করবেন? সিম্পলি এটার মাঝখানে একটা সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবেন। সিম্পলি এটার মাঝখানে কি করবেন? সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবেন। সাপেক্ষ সর্বনাম আনতে হবে, আনতে হবে, আনতে হবে, শর্ত দ্বারা যুক্ত করতে হবে।
শর্ত দ্বারা যুক্ত করতে হবে, শর্ত দ্বারা যুক্ত করতে হবে, সাপেক্ষ সর্বনাম আনতে হবে, শর্ত দ্বারা যুক্ত করতে হবে। এই দুইটা জিনিস যাতে মাথায় থাকে। আর যৌগিক বাক্য কি হবে, যখন বলবে দুইটা যৌগিক বাক্য করো, তো মানে কোন একটা বাক্য দিয়ে যখন বলবে যে এটাকে যৌগিক করো, তখন কি করবেন, যৌগিক বাক্য করার ক্ষেত্রে যৌগিক বাক্য করার ক্ষেত্রে দুটি স্বাধীন স্বাধীন ও দুটি স্বাধীন বাক্য মানে বাক্য বানাতে হবে, দুটি স্বাধীন বাক্য বানাতে হবে যেন দুটি স্বাধীন বাক্য বানাতে হবে যেন কোনো শর্তাধীন না বোঝায়। দ্যাটস ইট। দুটি স্বাধীন বাক্য বানাতে হবে যেন কোনো শর্তাধীন না বোঝায়। এই তিনটা প্রসেস যদি আপনার মাথায় থাকে, আপনি যে কোনো সরলকে জটিল, জটিলকে যৌগিক, যৌগিককে সরল, এটা করতে পারবেন। ঠিক আছে, তাহলে চলেন আমরা আরেকবার একটু রিভাইজ দিই, তারপর আমরা কিছু উদাহরণে চলে যাব। সরল বাক্য বানাতে হলে, অর্থাৎ প্রশ্নে যদি আমার জটিল বা যৌগিক থাকে, সরল বাক্য করতে হলে আমার সর্বাবস্থায় ওই বাক্যটার মধ্য থেকে একটা সমাপিকা ক্রিয়া বানাতে হবে, একটা সমাপিকা ক্রিয়া সর্বাবস্থায় একটা বানাতে হবে। যদি প্রশ্নের বাক্যের মধ্যে অনেকগুলো সমাপিকা ক্রিয়াও থাকে, আচ্ছা দেখেন, যদি প্রশ্নের সমাপিকা ক্রিয়ার মধ্যে মানে প্রশ্নের বাক্যের মধ্যে অনেকগুলো সমাপিকা ক্রিয়াও থাকে, তারপরও আমরা সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বানিয়ে ফেলবো আর একটাকে আমরা সমাপিকা ক্রিয়া বানাবো। এই অবস্থায় যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো সরল বাক্য। জটিল বাক্য করার ক্ষেত্রে প্রশ্নের মধ্যে সরল দিলে বা যৌগিক দিলে আমরা কি করব, সেই বাক্যটার মধ্যে সাপেক্ষ সর্বনাম জুড়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ যারে, তারে, যখন, তখন, যেখানে, সেখানে, যতক্ষণ, ততক্ষণ, যতবার, ততবার, যে, সে, যদিও, তবুও ইত্যাদি সাপেক্ষ সর্বনাম আমরা যুক্ত করার চেষ্টা করব। এবং সাপেক্ষ সর্বনাম যুক্ত হলেই দেখবেন একটা শর্তের ব্যাপার অটোমেটিক চলে আসতেছে, তো সেই শর্তটা আমাদের নিশ্চিত করতে হবে। আর যৌগিক বাক্য অর্থাৎ প্রশ্নে যদি সরল বা জটিল দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই বাক্যটার মধ্য থেকে দুইটা আলটিমেট সরল বাক্য বানাতে হবে, এবং যেটার মধ্যে একটা সরল বাক্য আর একটা সরল বাক্য দ্বারা কোনো শর্তের আওতাধীন থাকবে না, মানে দুইটা স্বাধীন শর্ত থাকবে, মানে স্বাধীন বাক্য থাকবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটু উদাহরণ দেখি কিছু। আসেন আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন, আপনাকে যদি কোশ্চেন করা হয় যে, একটু খেয়াল করেন, আপনাকে যদি কোশ্চেন করা হয় যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। ধরেন আপনার প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে, কি হলো, দেখেন, ধরেন আপনার প্রশ্নের মধ্যে এটা দেওয়া আছে যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে। ধরেন এটা দেওয়া আছে, কি বলছেন, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? আচ্ছা সব বলতেছি। আচ্ছা এবার আমার কথা শুনেন। দেখেন, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন বাক্য? আচ্ছা, প্রথমে আমাকে আইডেন্টিফিকেশন করতে হবে এটা কোন বাক্য, তারপরে এই বাক্যটাকে আমি ট্রান্সফরমেশন করব। তাহলে প্রথমে চিন্তা করেন, দেখেন আপনার প্রথমেই চিন্তা মাথায় আসতেছে, ভাইয়া মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন না করলে ময়ূর নৃত্য করে না, তার মানে এখানে একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত আছে, বাট মাথায় রাখতে হবে শর্ত থাকলেই তো হবে না, এটা সাপেক্ষ সর্বনাম থাকতে হবে। এখানে কি কোনো সাপেক্ষ সর্বনাম আছে? নাই। তাহলে শর্ত থাকে অথচ সাপেক্ষ সর্বনাম নাই, তাহলে সেটাকে আমরা জটিল বাক্য বলতে পারবো না। তাহলে কি করতে হবে, আমার এটাকে জটিল বাক্য ছাড়া অন্য কিছু চিন্তা করতে হবে। এখন আপনি বলতে পারেন, স্যার জটিল বাক্যের মধ্যে তো সাপেক্ষ সর্বনাম নাই, শর্ত আছে, এরকম বাক্য আমরা দেখেছি। হ্যাঁ দেখেছি, কিন্তু সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে জটিল বাক্যে দুইটা খণ্ড বাক্য থাকে, অর্থাৎ দুইটা সমাপিকা ক্রিয়ার অস্তিত্ব থাকে। কিন্তু এখানে কি দুইটা সমাপিকা ক্রিয়ার অস্তিত্ব আছে? দেখেন তো, মেঘ গর্জন করলে অসমাপিকা ক্রিয়া। আর যদি বলি দেখেন ময়ূর নৃত্য করে সমাপিকা ক্রিয়া, তার মানে পুরো বাক্যে সমাপিকা ক্রিয়ার সংখ্যা কয়টি? একটি। যেহেতু সমাপিকা ক্রিয়ার সংখ্যা একটি, সুতরাং এই বাক্যটি কি বাক্য? এই বাক্যটি একটি সরল বাক্য। আমি কি বোঝাতে পারছি? আগে বাক্যটা আমি আপনাকে আইডেন্টিফিকেশন করাটা, সর্বনামটা কি,
সাপেক্ষ সর্বনামটা কি বললে ভালো হয় ভাইয়া? সাপেক্ষ সর্বনাম আমি বারবার বলেছি, যারে তারে, যখন তখন, যেখানে সেখানে, যতবার ততবার, যে সে, যদিও তবুও, যেমনি তেমনি, যেহেতু সেহেতু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দুইটা বাক্যের মধ্যে লিঙ্কার্সের যে কাজটা করবে সেটাকে আমরা বলবো সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে, ওকে। তাহলে এবার খেয়াল করেন, এই বাক্যটা যদি সরল বাক্য হয় তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এটাকে যদি জটিল করি তাহলে কিভাবে করব? এই বাক্যটা তো সরল বাক্য, তাহলে জটিল করলে কিভাবে করবো? আমি কি বলেছি, জটিল করলে এটার মধ্যে একটা শর্ত জুড়ে দিতে হবে, একটা সাপেক্ষ সর্বনাম জুড়ে দিতে হবে। এখন দেখেন শর্তদের মধ্যে অটোমেটিক আছেই, কিন্তু এখন খালি সাপেক্ষ সর্বনামটা অ্যাড করতে হবে। তাহলে সাপেক্ষ সর্বনাম কি হবে? যখন মেঘ গর্জন করে, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। শেষ। তখন ময়ূর নৃত্য করে, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। এবার খেয়াল করেন, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে যখন তখন একটা সাপেক্ষ সর্বনাম আছে প্লাস একটা শর্ত আছে যে যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, যখন মেঘ গর্জন করে না তখন ময়ূর নৃত্য করে না। তাহলে একটা যেহেতু সাপেক্ষ সর্বনাম এবং শর্ত দুটোই আছে, সুতরাং এই বাক্যটা কি বাক্য? এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য। পরিপূর্ণভাবে সবাই কি বুঝেছেন? একটু জানান আমাকে। ওকে স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। এটা যৌগিক বাক্য কি হবে? হ্যাঁ, এবার আরেকটা কোশ্চেন আসছে যে স্যার সরল থেকে জটিল কিভাবে করলাম, এটা তো বুঝলাম, তাহলে এই বাক্যের যৌগিক কি হবে? ভেরি গুড। আমরা যৌগিক বাক্য নির্ণয় করার সময় কি বলেছি? দুটি সরল বাক্য থাকবে কিন্তু কেউ কারো আন্ডারে শর্তাধীন থাকবে না, এইরকম হবে। তাহলে আসেন চিন্তা করেন, দুটি সরল বাক্য থাকবে কিন্তু কেউ কারো আন্ডারে শর্তাধীন থাকবে না। তাহলে চিন্তা করেন তো, মেঘ গর্জন করে, এটা একটা সরল বাক্য। দেখেন আমি যদি শুধু এইটুকু বলি যে মেঘ গর্জন করে, দেখেন মেঘ গর্জন করে, মেঘ গর্জন করে, এটা একটা সরল বাক্য। ঠিক আছে, মেঘ গর্জন করে। আবার যদি বলি ময়ূর নৃত্য, ময়ূর নৃত্য করে, তাহলে এটা আরেকটা সরল বাক্য। তো দুটো সরল বাক্য যুক্ত আছে, আমরা কি করবো? মাঝখানে একটা অব্যয় জুড়ে দিব। তার মানে যদি বলি মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, দ্যাটস ইট, শেষ। তাহলে মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, এই বাক্যটা কি বাক্য? দুটি শর্ত বাক্য, মানে সরি, দুটি বাক্য যুক্ত আছে, সমাপিকা ক্রিয়া, কিন্তু কেউ কারো দ্বারা মানে শর্তের আওতাধীন নয়। দেখেন মেঘ গর্জন করে, ময়ূর নৃত্য করে, তো মেঘ গর্জন করলে আমার ময়ূরের যে নৃত্য করতেই হবে এটা বাধ্যতামূলক না। এমন তো বলতে পারতাম আমি মেঘ গর্জন করে এবং আমি পড়ালেখা করি, বলতে পারতাম না? তাহলে মেঘ গর্জন করে এবং আমি পড়ালেখা করি, মেঘ গর্জন করে বাসায় কারেন্ট চলে গেছে, তাহলে ব্যাপারটা হচ্ছে মানে দুইটা শর্ত দ্বারা যুক্ত থাকবে না, কথা কি বুঝতে পারছেন? কিন্তু দুইটা সমাপিকা ক্রিয়া থাকবে। তো দেখেন মেঘ গর্জন করা একটা সমাপিকা ক্রিয়া, ময়ূর নৃত্য করা একটা সমাপিকা ক্রিয়া, এবং যুক্ত হচ্ছে একটা অব্যয় দ্বারা, সেটা হচ্ছে যৌগিক বাক্য। বলেন এটা কি বাক্য? এটা হচ্ছে যৌগিক বাক্য। জিনিসটা কি বুঝতে পারছেন? সরল থেকে জটিল কিভাবে করবেন, জটিল থেকে সরল কিভাবে করবেন? আচ্ছা স্যার, সাপেক্ষ সর্বনাম কি? অলরেডি 3-4 বার বলছি সাপেক্ষ সর্বনাম কি। আচ্ছা, ওকে। এবার দেখেন, প্রথমে কিছু কোশ্চেন পেয়েছিলাম আমরা, কোশ্চেনগুলো আমি স্ক্রিনে শেয়ার করলাম, আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেনগুলো। দেখেন কোশ্চেনে বলা হয়েছে তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? চিন্তা করেন, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটা কোন ধরনের বাক্য? দেখেন আমরা একটু লিখে ফেলি, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কোন ধরনের বাক্য? আসেন আমি যদি বলি তার বয়স বেড়েছে, চিন্তা করেন তো, তার বয়স বেড়েছে, কোনো
মানে তার বয়স বেড়েছে, কোনো স্বাধীন অর্থবোধক কিছু পাচ্ছেন কিনা? পাচ্ছেন। তাহলে তার বয়স বেড়েছে একটা স্বাধীন এবং একটা সমাপিকা ক্রিয়া, তাহলে এটা এটা একটা সরল বাক্য। আচ্ছা, কিন্তু কিন্তু বুদ্ধি বাড়েনি, তাহলে বুদ্ধি বাড়েনি এটা আরেকটা সমাপিকা ক্রিয়া, বুদ্ধি বাড়েনি এটা আরেকটা সমাপিকা ক্রিয়া। তাহলে তার বয়স বেড়েছে, তার বুদ্ধি বাড়েনি, তারটাই হচ্ছে এই বুদ্ধি বাড়েনিটা, তো আর মনে করেন যে অন্য আরেকজনের না, এই বুদ্ধি বাড়েনিটা কার? তারই বুঝাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে বারবার একই কর্তা ব্যবহার না করে একবার ব্যবহার করা যাচ্ছে। তাহলে এই যে দেখেন, তার বয়স বেড়েছে একটা সরল বাক্য, আবার বুদ্ধি বাড়েনি আরেকটা সরল বাক্য, যুক্ত আছে একটা লিঙ্কার্স দিয়ে অব্যয়, সেটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে যৌগিক বাক্য। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই যে এটাকে আমরা যৌগিক বাক্য বললাম, তাহলে এটাকে আমি সরল কেন বলবো না? সরল বলবো না কারণ দুইটা সমাপিকা ক্রিয়া আছে। জটিল কেন বলবো না? কারণ এটার মধ্যে কোনো শর্ত নাই। দেখেন ব্যাপারটা কিন্তু এরকম না যে তার বয়স বাড়ছে তার বুদ্ধি বাড়তেই হবে বয়স বাড়ার সাথে সাথে। ব্যাপারটা বুঝেন নাই? মানে আমি যদি বলতাম তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, ঠিক আছে, মানে তার মানে কি তার উচিত ছিল বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি বাড়া, কিন্তু বুদ্ধি বাড়েনি, ঠিক আছে, কিন্তু সেটা আমি ওইভাবে না বলে আমি বলতেছি কি তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এখানে কিন্তু আমার দুটো সরল বাক্য কোনো শর্ত দ্বারা যুক্ত নাই। ওকে, দেখেন আমি এভাবেও তো বলতে পারতাম তার বয়স বেড়েছে, তার বয়স বেড়েছে অথচ সে দায়িত্বশীল নয়, আমি এটাও তো বলতে পারতাম। তার মানে আমার এই বুদ্ধি বাড়েনিটা কি তার বয়স বেড়েছে উপর নির্ভরশীল না? সো তার মানে এটা কি? এই পুরোটা হচ্ছে যৌগিক বাক্য, এই পুরোটা হচ্ছে কি বাক্য? যৌগিক বাক্য। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটাকে যদি আমরা সরল করতে যাই কি করব? আমি কি বলেছি? সরল বাক্যের সহবিকা ক্রিয়া একটা থাকবে। তাহলে এই যে বুদ্ধি বাড়েনি, এটা তো আমার একটা সহবিকা ক্রিয়া পরে আছে, তাহলে এই সহবিকা ক্রিয়াটাকে আমার কি করতে হবে? অসহবিকা বানাতে হবে। তাহলে কি করতে হবে? তার বয়স, তার বয়স বাড়লেও, বাড়লেও, দেখেন বাড়লে এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি, বুদ্ধি বাড়েনি, ঠিক আছে, তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি। এই বাক্যটা কি বাক্য? এটা হচ্ছে সরল। এটা কি বাক্য? সরল বাক্য। এখন যদি প্রশ্ন করেন স্যার তাহলে এই বাক্যটাকে জটিল করব কিভাবে? ভেরি গুড, জটিল করবেন কিন্তু শর্ত দ্বারা। এবার লিখবেন, এবার কি করবেন? সাপেক্ষ শর্ত আনতে হবে। তার মানে কি হবে? যদিও তার বয়স বেড়েছে, যদিও তার বয়স বেড়েছে, বয়স বেড়েছে, তথাপি বা তবুও তার বুদ্ধি বাড়েনি, তবুও তার বুদ্ধি বাড়েনি। সো কি বাক্য? এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য, এই বাক্যটা হচ্ছে জটিল বাক্য। সবাই বুঝেছেন কিনা একটু জানান, সবাই কি বুঝেছেন একটু জানান। কি বলছেন? তার হাসিতে গান, তার কান্নায় গান। গুড, বলতেছি। তার আগে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে নি। আমরা জানতাম বাংলাদেশ জিতবেই, এটা কোন ধরনের বাক্য? চমৎকার একটা কোশ্চেন করছেন যে আমরা জানতাম বাংলাদেশ জিতবেই, এটা কোন ধরনের বাক্য? আসেন, আমরা জানতাম বাংলাদেশ জিতবে, চমৎকার একটা কোশ্চেন করছেন। আসেন আমরা একটু লিখে ফেলি, আমরা জানতাম বাংলাদেশ জিতবেই। দেখেন, ওকে দেখেন, আমরা জানতাম বাংলাদেশ জিতবেই, আমরা জানতাম বাংলাদেশ, ওকে, মনে রাখবেন যখন কোনো ইনভার্টেড কমা কোনো উক্তি বাক্যের মধ্যে চলে আসে, কোন ইনভার্টেড কমার কোন উক্তি বাক্যের মধ্যে চলে আসে, সেটাকে বাদ দিয়ে সবসময় বাক্য নির্ণয় করতে হয়, সেটা বাক্যের কোনো অংশই না। কথা বুঝতে পারছেন? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে বাংলাদেশ জিতবেই, এই অংশটা তো আমার ইনভার্টেড কমার ভিতরে,
বা এই অংশটা তো মনে করেন আমি বললাম যে আমি জানতাম আজকে কারেন্ট যাবে, তাহলে আজকে কারেন্ট যাওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু মানে ওটা কি বলে আমার মূল বাক্যের আওতাভুক্ত নয়। ওকে, তাহলে এখন দেখেন আমি জানতাম একটা সরল বাক্য, দ্যাটস ইট। মানে আমি জানতাম কি একটা স্বাভাবিক ক্রিয়া আছে, সরল বাক্য। তাহলে আমরা জানতাম বাংলাদেশ জিতবে, কেমন বাক্য? সরল বাক্য। এখন বলতে পারেন তাহলে স্যার এটা যদি সরল হয় তাহলে এটা জটিল কি হবে? এখন এই জায়গাগুলোতে হচ্ছে একটু প্যাচ, কারণ জটিল বাক্যের মধ্যে তো সাপেক্ষ সর্বনাম নিয়ে আসতে হয়। এখন এইখানে সাপেক্ষ সর্বনাম নিয়ে আসাটা একটু টাফ, কারণ আপনার কাছে মনে হবে স্যার এখানে আমি কোন সাপেক্ষ সর্বনাম নিয়ে আসবো, আমরা জানতাম। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আচ্ছা আজ যে বাংলাদেশ জিতবে, এই যে দেখেন তখন আপনাকে কি করতে হবে, আজ যে বাংলাদেশ বাংলাদেশ জিতবে বা বাংলাদেশ যে জিতবে, এভাবে আপনি করতে পারতেন যে বাংলাদেশ যে জিতবে, বাংলাদেশ যে জিতবে তা আমরা জানতাম, তা আমরা জানতাম। তাহলে কি করছেন, একটা শর্তও নিয়ে আসছেন আর সাপেক্ষ সর্বনাম নিয়ে আসছেন। এই যে মনে করেন যে তা, ঠিক আছে, মানে বাংলাদেশ যে জিতবে তা আমরা জানতাম, তার মানে আমরা কি জানতাম, বাংলাদেশ যে জিতবে তা আমরা জানতাম। আর শর্ত আছে, আবার সাপেক্ষ সর্বনাম আছে, কি বাক্য? জটিল। এখন যদি বলেন স্যার এটা যৌগিক কি হবে, ওকে, এটা যৌগিক হচ্ছে সিম্পলি যদি বলি যে যৌগিক যদি বলি তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জিতবে এবং তা আমরা জানতাম, এবং তা আমরা জানতাম। বাংলাদেশ জিতবে এবং তা আমরা জানতাম, দ্যাটস ইট। বুঝতে পারছেন জিনিসটা? বাংলাদেশ জিতবে এবং তা আমরা জানতাম। ওকে ফাইন। কি লিখছেন স্যার, মাঝখানে কি কমা হবে? দিতে পারেন, দেয়াটা বাধ্যতামূলক নয়। ওকে, কারণ কমা দিয়ে আমি কিন্তু আগেই বলেছি আপনারা বাক্য নির্ণয় করা শিখবেন না, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, এটা কি জটিল বাক্য হয় স্যার? আমরা জানতাম যে বাংলাদেশ আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, এটার মধ্যে কি শর্ত আছে? আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, তার মানে বাংলাদেশ যে জিতবে এটা একটা শর্ত, এবং এটা আমরা জানতাম। আমরা জানতাম বাংলাদেশ জিতবে। হ্যাঁ, যদি আপনি বলেন যে আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, সেক্ষেত্রে এটাকে জটিল বলা যাবে, কোনো সমস্যা নাই। আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, কারণ এখানে দেখেন আমরা জানতাম একটা সরল বাক্য, বাংলাদেশ জিতবে আর একটা সরল বাক্য। সো দুটো সরল বাক্য, যে এখানে কিন্তু যেটা শর্তের কাজ করতেছে, যেটা এখানে শর্তের কাজ করতেছে। দেখেন যে সাপেক্ষ সর্বনাম হবে কখন, যখন যে সে এরকম থাকবে, কথা বুঝতে পারছেন? তাহলে আমরা জানতাম যে বাংলাদেশ জিতবে, তাহলে এখানে কিন্তু শর্তের কাজ করতেছে, এই জন্য জটিল। বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে, আশা করি ক্লিয়ার। এরপরে দেখেন কিছু কিছু প্রশ্নের অপশনে মিশ্র জটিল দুইটি থাকে, সেক্ষেত্রে উত্তর কোনটা দিব? আচ্ছা, গুড। দেখেন কিছু কিছু প্রশ্নের উত্তরে অপশনে জটিল ও মিশ্র দুইটি থাকে, সেক্ষেত্রে সাধারণত ওই বাক্যের উত্তর মিশ্র জটিল দুইটাই একটাও হয় না। মনে করেন যখন কোনো বাক্যের অপশনে একটা বাক্য দিয়ে মনে করেন দেওয়া আছে যে আমি ভাত খাই, এটা কোন বাক্য? অপশনে দেওয়া সরল, জটিল, যৌগিক, মিশ্র। তো সাধারণত এই ধরনের প্রশ্নের উত্তরটা জটিল মিশ্র দুইটার একটাও হয় না, আইদার সরল হয় নাহলে যৌগিক হয়, দুইটার একটা। আর যদি জটিল মিশ্র দুইটার মধ্যে থেকে কোনো একটা হয়, সেক্ষেত্রে জটিল দাগানো উত্তম। আমার কথা বুঝতে পারছেন? সাধারণত এই ধরনের কোশ্চেনের উত্তরে জটিল মিশ্র দুইটাই উত্তর হয় না। যদি কোনো জায়গায় দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে, দেখতে হবে যে জটিল মিশ্র ছাড়া অন্য যে বাকি দুইটা আছে ওই দুইটা কোনোভাবে হয় কিনা, সে দুইটা হওয়ার সম্ভাবনাটা বেশি। কিন্তু যদি আসলেই জটিল ও মিশ্র দুইটাই মধ্যে থেকে যে কোনো একটা উত্তর হয়, সেক্ষেত্রে জটিল দাগানোটা উত্তম। বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এরপরে বলছেন, আচ্ছা এরপরে কি বলছেন, সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, এটা জটিল বাক্য কিভাবে? সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র,
সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, এটা জটিল বাক্য কিভাবে? তো আমার মাথায় আসতেছে না, এটা জটিল বাক্য কিভাবে? সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র। আহ আল্লাহর রহমতে একটু গুগলে সার্চ দিছিলাম এটার উত্তর কি, দেখলাম তারাও বিচিত্র দিয়েছে এবং এটার পেছনে একটা ব্যাখ্যাও দিয়েছে। ব্যাখ্যা দেওয়া, সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র এটি একটি জটিল বা মিশ্র বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। উপরোক্ত উদাহরণটি মূলত বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ড বাক্য। মাশাআল্লাহ। এবার দেখেন ব্যাপারটা হচ্ছে, সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র। আচ্ছা সত্যি সেলুকাস দিয়ে আচ্ছা সেলুকাস দিয়ে কি বুঝাইছে, এক মিনিট, এইটা আগে একটু আমার একটু বুঝতে হবে। দাঁড়ান, সেলুকাস ওয়ার্ডটা কি নাম অর্থে ব্যবহৃত হয়েছে, নাকি সেলুকাস ওয়ার্ডটা, না সেলুকাস ওয়ার্ডটা কোনো নাম অর্থে ব্যবহৃত হয়েছে? তাহলে দেখেন আমি যদি বলি আপনাকে, সত্যি রহিম বাংলাদেশ অনেক উন্নত দেশ, তাহলে এবার বলেন সত্যি রহিম বাংলাদেশ অনেক উন্নত দেশ, তাহলে সত্যি রহিম এটা কি কোনো বাক্য, বা এটা দিয়ে আমি কি রহিমকে সম্বোধন করলাম না জাস্ট? তাহলে রহিমকে যেহেতু এটা দিয়ে সম্বোধন করলাম, এটা তো বাক্যের আওতার মধ্যে পড়ার কথা না, তাহলে এটাকে সাপেক্ষ বাক্য আমি কেন বলবো? বুঝতে পারছেন? সাপেক্ষ বাক্য আমি কেন বলবো? কি বলছেন? তার মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, এটা কি বাক্য? এটা যৌগিক। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, এটা যৌগিক বাক্য। অগ্রদূত বইয়ে দেওয়া আছে। আচ্ছা অগ্রদূত বইয়ে দেওয়া আছে সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, জটিল দেওয়া। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কোন পার্সপেক্টিভ থেকে এটা জটিল হয়। আচ্ছা ঠিক আছে, আমি একটু মার্ক আউট করে রাখতেছি, সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতেছি, দাঁড়ান। ওকে ফাইন, আমি একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। ইনশাল্লাহ আপনাদের ইয়ার পরে, ক্লাসের পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, মৌলিক বইগুলো একটু ঘাটাঘাটি করে দেখে আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? মৌলিক বইগুলো ঘাটাঘাটি করে দেখে একটু আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, এইবার আমি পার্সোনালি কিছু বাক্য বলি, দেখি আপনারা একটা একটা করে ফাইন্ড আউট করেন, দেখি এটা কোনটা কোন বাক্য ধরতে পারছেন কিনা, ঠিক আছে? চলেন আমি একটু কিছু উদাহরণ দেই, আপনারা দেখি একটু ধরতে পারছেন কিনা। ওকে ফাইন, আসেন। যদি বলি ধরেন, আচ্ছা এই যে একটা বাক্য, বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, কি বাক্য বলেন তো? চমৎকার একটা উদাহরণ, বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। আসেন দেখি, দেখেন আমি যদি বলি বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, দেখেন বিপদ এবং দুঃখ, বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে, একই সঙ্গে আসে, বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে। এবার খেয়াল করেন, বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটাকে বলে যৌগিক বাক্য। ইভেন আমি নিজেও আমার আগের ভার্সনের বইগুলোতে এটাকে যৌগিকই লিখেছিলাম, বাট রাইট নাও আমি নিজেও বেশ কিছু মৌলিক বই পড়লে যেটা বুঝলাম যে না, এটা যৌগিক বাক্য হবে না। বাট যদিও আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটাকে যৌগিক বাক্য বলেই সব জায়গায় দেওয়া আছে, এবং মানে যৌগিক বাক্যের মানে রিসার্চ অনুযায়ী বা যৌগিক বাক্যের সিস্টেম অনুযায়ী এবং থাকলেই মাঝখানে একটা অব্যয় আছে, দ্যাটস ইট, এটা যৌগিক বাক্য। এই সিস্টেমে আমাদের এই বাক্যটাকে যৌগিক বাক্য হিসেবে উপস্থাপন করা আছে বেশিরভাগ জায়গায়। বাট লজিক্যালি এটা সরল বাক্য হয়। কেন সরল বাক্য হয় ভাই? এই বাক্যে একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, এই যে একসঙ্গে আসে, দ্যাটস ইট, দ্যাটস ইট, একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে। আচ্ছা আমি যদি বলি রহিম ও করিম পড়তে বসেছে, তাহলে রহিম এবং করিম পড়তে বসেছে, এই যে একটা বাক্য বললাম, তাহলে পড়তে বসেছে, সমাপিকা ক্রিয়া কয়টা? একটা না? সো লজিক্যালি এটা কি সরল বাক্য হওয়ার কথা না? কিন্তু এই লজিকে যদি চিন্তা করেন এবং আছে, তার মানে তো এটা যৌগিক বাক্য হওয়ার কথা। এই জায়গাটাই হচ্ছে প্যাচ, কথা বুঝতে পারছেন? সো বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটাকে আমরা কি বলবো? অবশ্যই যৌগিক বাক্য বলবো, তবে সরি সরল বাক্য বলবো। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাইয়া এটাকে তাহলে আমি মানে অপশনে যদি সরল বাক্য না থাকে সেক্ষেত্রে কি করব? অপশনে যদি সরল বাক্য না থাকে সেক্ষেত্রে ইন এ সেন্স এটাকে যৌগিক বাক্য দেওয়া যায়। এবং আসেন তাহলে যৌগিক বাক্য কেমনে দেওয়া যায় সেটার একটা ব্যাখ্যা আছে, যৌগিক বাক্য এটাকে কিভাবে দেওয়া যায় সেটার একটা ব্যাখ্যা আছে। বাট এই ব্যাখ্যাটা হচ্ছে আমার
মানে মনে করেন যে সেকেন্ড চয়েস, আমার ফার্স্ট চয়েস হচ্ছে এটা সরল বাক্য, কিন্তু এবং থাকলে সেটা যৌগিক বাক্য কেমনে হয় এটার একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা একটু শেখাচ্ছি, মনে রাখবেন। দেখেন, এটা প্রয়োগ অপপ্রয়োগ যখন পড়বেন ওইখানে একটা পয়েন্ট, বাট ওই পয়েন্টটার কারণে এখানে একটা প্রভাব পড়ে, প্রভাবটা কি দেখেন, মনে রাখবেন ও আর এবং কখন কোনটা কোথায় বসে, ও আর এবং কখন কোনটা কোথায় বসে, মনে রাখবেন ও হচ্ছে পদ সংযোজনকারী, ও হচ্ছে পদ সংযোজনকারী, পদ সংযোজনকারী, আর এবং হচ্ছে বাক্য সংযোজনকারী, এবং হচ্ছে বাক্য সংযোজনকারী। তাহলে ও হচ্ছে পদ সংযোজনকারী এবং হচ্ছে বাক্য সংযোজনকারী, ঠিক আছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি যে রহিম ও করিম, যদি বলি রহিম ও করিম পড়ালেখা করছে, রহিম ও করিম পড়ালেখা করছে, তাহলে বাক্যটা সঠিক। কিন্তু যদি বলি রহিম এবং করিম পড়ালেখা করছে, তাহলে বাক্যটা এখানে ভুল। কথা বুঝতে পারছেন? কারণ রহিম এবং করিম পড়ালেখা করছে এবং সাধারণত দুইটা বাক্যকে যুক্ত করে, কিন্তু এখানে রহিম ও করিম এখানে তো দুইটা পদ, জাস্ট একটা বাক্যের দুইটা পদ, রহিম আর করিম এই দুইটা পদকে যুক্ত করছে, সেখানে ও হবে। হ্যাঁ, এবং হবে কোথায়? যদি দুইটা বাক্য থাকে দুইটা বাক্যকে যুক্ত করে, যেমন মনে করেন আমি যদি বলি রহিম রহিম পড়ালেখা করে, যদি বলি রহিম পড়ালেখা করে, রহিম পড়ালেখা করে এবং এবং করিম, রহিম পড়ালেখা করে এবং করিম ফুটবল খেলে, রহিম পড়ালেখা করে এবং করিম ফুটবল খেলে, তাহলে এই বাক্যে হচ্ছে এবংটা কি করছে দেখেন, রহিম পড়ালেখা করে একটা বাক্য, করিম ফুটবল খেলে একটা বাক্য, দুইটা বাক্যকে যুক্ত করছে, সেই জন্য দুইটা বাক্যকে যুক্ত করছে বিধায় এটাকে আমরা কি বলবো, মাঝখানে এবং বসাবো। এখানে যদি আপনি বসান ও বসান তাহলে এটা আপনার ভুল হবে। এটা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগের নিয়ম। তো প্রয়োগ অপপ্রয়োগের নিয়ম অনুযায়ী এই জিনিসটার কারণে এই কথাটার মানে এই পয়েন্টের ভিত্তিতে আমরা যখন দেখি যে বিপদ এবং দুঃখ একসাথে আসে, বিপদ এবং দুঃখ একসাথে আসে, বিপদ এবং দুঃখ একই সাথে আসে, তো তখন আমরা মনে করি যে এবংটা নিশ্চয়ই দুটো বাক্যকে যুক্ত করেছে। তো দুটো বাক্যকে যদি যুক্ত করে তাহলে সেই ক্ষেত্রে এবংটা হচ্ছে যৌগিক বাক্যের একটা কন্ডিশন ফিল আপ করতেছে, কারণ যেহেতু দুইটা বাক্য আছে সেই লজিকে এটাকে যৌগিক বলা যায়। তবে এটা হচ্ছে মনে করেন আমার সেকেন্ড চয়েস, আবারও বলি, কারণ দেখেন বিপদ এবং দুঃখ মানে একসাথে আসে, এখানে এবং এর প্রয়োগটাই কিন্তু অ্যাকচুয়ালি ভুল, এখানে কিন্তু এবংটা হওয়ারই কথা না, এখানে কিন্তু হওয়ার কথা ও, কারণ এখানে হচ্ছে একটা বাক্যের দুইটা পদের মধ্যে সংযোগ ঘটছে, সো দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু এবংটা মনে করেন যে এবংটা হচ্ছে ও এর জায়গায় বসছে, তো যেহেতু এবংটা ও এর জায়গায় বসছে, সো বিপদ ও দুঃখ একসাথে আসে, সেই লজিক থেকে চিন্তা করলে এটাকে আমরা কিন্তু সরল বাক্যই দাগাই। তাছাড়া আপনি চিন্তা করেন, আপনি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘাটতে গেলে দেখবেন এরকম একটা বাক্য পাবেন যে কুবের ও কুপিলা ময়না দ্বীপে চলে গেছে, এটা কিন্তু সরল বাক্য ঠিকই দেওয়া আছে, তাহলে কুবের ও কুপিলা ময়না দ্বীপে চলে গেছে এটা সরল বাক্য, কিন্তু বিপদ এবং দুঃখ একসাথে আছে এটা কেন তাহলে যৌগিক বাক্য দেওয়া? আমার কথা কি বুঝতে পারছেন? লজিক্যালি এটাও সরল বাক্য হয়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি এটাকে সব জায়গায় যৌগিক বাক্য হিসেবে উপস্থাপন করা আছে, এটা হচ্ছে ভুল, এটা অ্যাকচুয়ালি সরল বাক্য হবে, বুঝতে পারছেন? আচ্ছা, একজন বলছে স্যার বিপদ এবং দুঃখ একসময় আসে যৌগিক বাক্য দেওয়া আছে, আমি তো বলতেছি যৌগিক বাক্য দেওয়া থাকে, আমি তো বললামই যৌগিক বাক্য দেওয়া আছে, ইভেন আমার অন্বেষণ বইতেও এটা যৌগিক বাক্য দেওয়া ছিল আগের এডিশনে, বাট আমি এটা সংশোধন দিয়েছিলাম, যদিও সংশোধন দিয়েছিলাম যে এটা যৌগিক বাক্য হবে না, সরল বাক্য হবে, পেজ নাম্বার 303-এ যাদের কাছে আমার অন্বেষণ বই আছে সেখানে এটাকে আমার মার্ক করা আছে যে এটা সরল বাক্য হবে, এটা যৌগিক বাক্য দেওয়া ছিল। অ্যাকচুয়ালি আমি বললাম না যে এটা নিয়ে অনেক দ্বিমত আছে, এই দ্বিমত গুলো মনে করেন যে আস্তে আস্তে এখন কাটিয়ে উঠতেছি। কি লিখলো, বাক্য নির্ণয়ের ক্ষেত্রে কি ক্রিয়াকে বেশি নজর দিতে হবে নাকি অব্যয়? ভাইয়া, বাক্য নির্ণয়ের ক্ষেত্রে ক্রিয়াকে বেশি নজর দিতে হবে, অব্যয়কে না। কারণ দেখেন বাক্যর মানে বাক্যর ব্যাপারটা কিন্তু অব্যয়ের উপর ওইভাবে ডিপেন্ড করে না, বাক্যের ব্যাপারটা কিন্তু ক্রিয়ার উপরে ডিপেন্ড করে, যে ক্রিয়া কয়টা আছে তার উপর বেস করে কিন্তু আমি মানে সরল বাক্য নাকি যৌগিক বাক্য নাকি জটিল বাক্য এই বিষয়গুলো নির্ণয় করে থাকি। সেই বিষয়টা একটু মাথা রাখলে তাহলে আমরা ফাইন্ড আউট করতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, বিপদ এবং দুঃখ একসাথে আসে বা বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটাকে যদি আমরা সরল বাক্য ধরি তাহলে প্রশ্ন হচ্ছে এটার জটিল কি হবে? বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটার জটিল কি হবে বলেন? দুঃখ একসাথে আসে, এটার জটিল কি হবে বলেন?
বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটার জটিল কি হবে? বিপদ এবং দুঃখ, বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটা তো সরল তাই না? একসাথে আসে, এটা সরল। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই এটা যদি সরল হয় তাহলে এটার জটিল কি হবে? মানে এটা তো সরল, কিন্তু এটা সরল হলে এটার জটিল কি হবে? এটার জটিল হবে যা বিপদ এবং দুঃখ তা একসাথে আসে। তাহলে শর্ত আছে একটা, যে যা বিপদ এবং দুঃখ তা একসাথে আসে, যা বিপদ এবং দুঃখ না তা একসাথে আসে না, এটা একটা শর্ত। আর প্লাস হচ্ছে একটা সাপেক্ষ সরল আছে। তাহলে খেয়াল করেন, যা বিপদ এবং দুঃখ, যা বিপদ এবং দুঃখ তা একসাথে আসে, তা একসাথে আসে। কথা বুঝতে পারছেন? তা একসাথে আসে, যা বিপদ এবং দুঃখ তা একসাথে আসে। তাহলে এটা হচ্ছে জটিল। আর যদি বলে যে ভাই এটা যৌগিক কি হবে, যদি বলে যে এটা যৌগিক কি হবে, ওকে ফাইন। তাহলে এটা যৌগিক বললে সিম্পলি দুইটা ভাগ করে ফেলেন, বিপদ আসে, বিপদ আসে এবং দুঃখ আসে, বিপদ আসে এবং দুঃখ আসে, বিপদ আসে এবং দুঃখ আসে, দ্যাটস ইট। বিপদ আসে এবং দুঃখ আসে, ওকে। এটা হচ্ছে যৌগিক বাক্য। এটা যখন বিপদ আসে তখন দুঃখ আসে, বিপদ এবং দুঃখ একসাথে আসে, এটাও হবে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, ওটাও হবে, কোনো সমস্যা নাই। একসাথে আসে কথাটাকে আমরা ওইভাবে লিখতে পারি, যখন বিপদ আসে তখন দুঃখ আসে, ওভাবে লিখতে পারি, কোনো সমস্যা নাই। যখনই বিপদ আসে তখনই দুঃখ আসে দিলে কেমন হবে স্যার? হ্যাঁ, কোনো সমস্যা নাই, সেটাও হচ্ছে। যখন বিপদ আসে তখন দুঃখ আসে, বা যখনই বিপদ আসে তখনই দুঃখ আসে, ওইটা জোর দেওয়া বলা হয়েছে, এই আর কি ডিফারেন্স। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, কোনো সমস্যা নাই, হবে, দুটোই হবে। শুনেন, একটা বাক্যে তো আর মানে একটা সিস্টেমেই মানে ট্রান্সফরমেশন করা যায় না, একটা বাক্যকে অনেকগুলো ওয়েতে ট্রান্সফরমেশন করা যায়। সো অল অফ দেম, সবগুলোই সঠিক। কথা বুঝতে পারছেন? এখন আপনি কোনটা অ্যাপ্লাই করছেন সেটা হচ্ছে ফ্যাক্ট, ওকে। কি বলছেন? তাহলে আসেন আমি কিছু বাক্য দিই, একটু বাক্যগুলো আগে একটু ফাইন্ড আউট করেন। দেখেন, আমি যদি বলি চিন্তা করি দিব, যেটাই পড়ি মনে হয় সবই পারবেন, এই জন্য একটু কঠিন গুলো যে দিব, যেটাই দেখি মনে হয় যে সবই পারবেন, এই জন্য দিতে অনেক কনফিউজ ফিল করি, বুঝতে পারছেন? উম, আচ্ছা হ্যাঁ, যদি বলি লোকটি, লোকটি মূর্খ বটে, লোকটি মূর্খ বটে কিন্তু তার চরিত্র উত্তম, কিন্তু তার চরিত্র উত্তম, তার চরিত্র উত্তম। লোকটি মূর্খ বটে কিন্তু তার চরিত্র উত্তম, লোকটি মূর্খ বটে কিন্তু তার চরিত্র উত্তম। বলেন তো কোন বাক্য? লোকটি মূর্খ বটে কিন্তু তার চরিত্র উত্তম, কোন বাক্য বলেন? লোকটি মূর্খ বটে কিন্তু তার চরিত্র উত্তম। আচ্ছা, দুইজন বলেছেন যৌগিক, একজন বলেছেন সরল। ভাই সরল কেন হবে? দেখেন, লোকটি মূর্খ বটে, তার মানে এই বটে দ্বারা মানে এখানে দ্বারা কি বোঝাচ্ছে? এটা তো মানে এই বটে দ্বারা তো নিশ্চয়ই বোঝাচ্ছে যে লোকটি মূর্খ, নিশ্চয়ই মূর্খ, ঠিক আছে, মানে অবশ্যই মূর্খ, অবশ্যই বোঝাচ্ছে লোকটি মূর্খ, অবশ্যই মূর্খ, কিন্তু তার চরিত্র উত্তম, ঠিক আছে। তাহলে এখানে তো মানে এটা যৌগিক বাক্য। এখন আপনি বলতে পারেন স্যার আপনি তো বলছেন যে সমাপিকা ক্রিয়া যৌগিক বাক্যে দুইটা থাকতে হবে, তো এখানে তো সমাপিকা ক্রিয়া নাই। ব্যাপারটা হচ্ছে সমাপিকা ক্রিয়া তো নাই, বাট থাকলে তো মানে এটা তো বাক্যে স্পষ্ট নাই, কিন্তু উজ্জ আছে। যেমন লোকটি মূর্খ হয় বটে, এই হয়টা তো ক্রিয়া, এবং হয় ক্রিয়াটা তো উজ্জ আছে।
ঠিক আছে, কিন্তু তার চরিত্র উত্তম হয়, এই কি হয়টা তো ক্রিয়া যেটা উজ্জ আছে, তাহলে এই বাক্যটা কি বাক্য বলেন? 100% যৌগিক বাক্য। বুঝতে পারছেন? লোকটি মূর্খ বটে, মূর্খ হয় বটে, এটা একটা সরল বাক্য, কিন্তু তার চরিত্র উত্তম হয়, এটা আরেকটা সরল বাক্য। হ্যাঁ, এখন যদি বলেন যে ভাইয়া এটা যদি যৌগিক হয় তাহলে এটা সরল কি হবে? আচ্ছা, এবার দেখেন সরল হলে, লোকটি মূর্খ হলেও তার চরিত্র উত্তম। লোকটি মূর্খ হলেও, লোকটি মূর্খ, লোকটি মূর্খ হলেও, হলেও তার চরিত্র উত্তম, তার চরিত্র উত্তম। কথা কি বুঝতে পারছেন? লোকটি মূর্খ হলেও তার চরিত্র উত্তম। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, স্যার এখানে শর্ত আছে না? সেক্ষেত্রে কি জটিল হওয়ার কথা না? গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, এটা শর্ত কেমনে হইলো এটা আমারে বলেন। মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, এটা শর্ত কেমনে হইলো? দেখেন, আমি যদি বলি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, হ্যাঁ আচ্ছা ওয়েট, হ্যাঁ তবে বললে তো এটা শর্ত আছে, কিন্তু আমি তো তবে বলি না, আমি তো এবং বলছিলাম। মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, আপনি যদি তবে বলেন, তবে দ্বারা তো শর্ত বুঝায় যে মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করে, মেঘ গর্জন না করলে ময়ূর নৃত্য করে না, তখন এটা শর্ত বুঝায়। কিন্তু যখন এটা শর্ত বুঝাবে না, মেঘ গর্জন করে এবং ময়ূর নৃত্য করে, তখন সেটা হচ্ছে যৌগিক। বুঝতে পারছেন? আচ্ছা, আর হচ্ছে আপনাদের ওই কারকের পরীক্ষাটা নেওয়া হয় নাই। আমরা একটা কাজ করি, আমরা আগামী শুক্রবার, এখনো কিন্তু আপনাদের হাতে টাইম আছে, আজকে মাত্র শনিবার রাত যাচ্ছে, সো রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4-5 দিন সময় আছে। আপনারা যারা কারকের ক্লাসটি আগে করেছেন তারা তো করেছেন, প্র্যাকটিস করবেন, আর যারা করেননি তারা ক্লাসগুলো করে, সলভ ক্লাসগুলো করে একটু প্রিপারেশন নেন বাসায়। আমরা আগামী শুক্রবার কারকের উপরে পরীক্ষা নেব, মানে আমাদের পরীক্ষাটা আবার চালু করবো। আমরা এতদিন মাঝখানে আমাদের পরীক্ষার ইয়াটা অফ ছিল কিছুদিন, তো আমরা আবার আগামী শুক্রবার থেকে নিয়মিত পরীক্ষা নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে সরল জটিল যৌগিক বাক্য, এগুলো কিভাবে ডিফাইন করতে হয়, এগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এইবার আসেন সরল জটিল যৌগিকের পরে আমি যদি বলি, আচ্ছা বলেন তো, যদি বলি আচ্ছা এটা পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন যদি আমি অর্থমূলক দৃষ্টিকোণ থেকে দিই, আচ্ছা বলেন তো, নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার, নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার, কোন বাক্য বলেন? নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার, নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার। নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার, নিকট এবং দূর, ঠিক আছে, এই দুই নিয়ে, এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার, এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার, যত কিছু কারবার, বলেন তো কোন বাক্য? নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, গুড, এক্সেলেন্ট, আপনারা সবাই পারছেন। সরল বাক্য, থ্যাংক ইউ, পারছেন। হ্যাঁ, এটা সরল বাক্য কেন? কারণ ফ্যাক্টটা হচ্ছে এই নিকট এবং দূর এইটা আসলে কিছুই না, এইটাকে আপনি যদি ফোকাস করতে চান তাহলে ভুলটা করবেন। কারণ জানেন অনেকে এভাবে চিন্তা করে যে এবং আছে তার মানে যৌগিক বাক্য, এটা ভুল। ব্যাপারটা হচ্ছে দেখেন, নিকট এবং দূর, এখানে কিন্তু আমি মনে করেন নিকট এবং দূর বাদ দিয়ে আমি যদি বলতাম সুই ও সুতা, যদি বলি সুই ও সুতা, ঠিক আছে, সুই ও সুতা এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার। আমি যদি বলি বই ও ক্লাস এই দুই নিয়েই শাওন স্যারের যত কিছু কারবার, বই ও ক্লাস এই দুই নিয়েই শাওন স্যারের যত কিছু কারবার, তাহলে সুই ও সুতা, নিকট এবং দূর, বই ও মানে শাওন, কিন্তু মনে করেন বাক্যে মনে করেন বলতে পারি যে সম্প্রসারকের কাজ করে, ঠিক আছে। এখানে মেইন থিমটা হচ্ছে এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার। ওকে, তো এখানে মনে করেন স্বাভাবিক ক্রিয়া একটা, এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার হয়, হয়টা উজ্জ্ব আছে,
সেটা হচ্ছে সরল বাক্য। আর যদি এটাকে আমরা এটাকে চিন্তা করি যে যৌগিক করব, তাহলে কি হবে বলেন তো? ধরেন এটাকে আমরা যৌগিক করব, বলেন। একজন বলছে স্যার এই বাক্যে ভার্ব কোথায়? ভাই সব বাক্যে যে আপনি ভার্ব দেখতে পারবেন এটা বাধ্যতামূলক না। ভার্বটা তো উজ্জ থাকতে পারে। যেমন দেখেন নিকট এবং দূর এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার হয়, হয়টা উজ্জ আছে। মনে রাখবেন আপনাদেরকে ক্রিয়াপদ পড়ানোর সময় পড়ানো হয়েছিল যে বাক্যের ক্রিয়াপদ নির্ণয়ের ক্ষেত্রে কোন কোন ক্রিয়াপদ বাক্যে উজ্জ থাকতে পারে। উত্তর হচ্ছে হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ। দেখেন আমি যদি বলি যে আপনি কোন দেশের নাগরিক, আপনি উত্তর দিলেন আমি বাংলাদেশের নাগরিক, তাহলে বলেন আপনার বাক্য পুরোপুরি কমপ্লিট না? আমি বাংলাদেশের নাগরিক। এখন এই বাক্যের মধ্যে কি কোনো ক্রিয়াপদ আছে? নাই, কিন্তু অ্যাকচুয়ালি আছে। কোথায় আছে? উজ্জ আছে। আমি বাংলাদেশের নাগরিক হই, ওই হইটা উজ্জ আছে। বা দেখেন আপনাকে কোশ্চেন করলাম তুমি কেমন আছো, আপনি উত্তর দিলেন ভালো। তাহলে ভালো কোনো ক্রিয়াপদ আছে বাক্যে? নাই, কিন্তু আসলে আছে। কোথায় আছে? ভালো আছি, ওই আছিটা বলা লাগে না। তাহলে ব্যাপারটা হচ্ছে হ এবং আচ ধাতু গঠিত ক্রিয়াপদ বাক্যে উজ্জ থাকতে পারে। ঠিক সেম জিনিসটাই এখানে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে বলেন এই বাক্যটা যদি সরল হয়, নিকট এবং দূরে এই দুই নিয়ে আমাদের যত কিছু কারবার যদি সরল হয়, তাহলে এটা যৌগিক কি হবে বলেন তো? জটিল রূপ নির্ণয় করে দিয়েছেন। যা নিকট এবং দূর তা নিয়ে আমাদের যত কিছু কারবার। হ্যাঁ ঠিক আছে, যা নিকট এবং দূর তা নিয়ে আমাদের যত কিছু কারবার। ঠিক আছে, এটা হচ্ছে জটিল। আর যৌগিক রূপ যদি বলি তাহলে কি হবে? নিকট নিয়ে আমাদের কারবার এবং দূর নিয়ে আমাদের কারবার। যৌগিক বলি তাহলে কি হবে? নিকট নিয়ে আমাদের কারবার এবং দূর নিয়ে আমাদের কারবার। ব্যাপারটা কি এরকম? বলা যায়, এরকম বলা যায়। আবার আমরা এবং না বলে বাক্যটাকে যদি শ্রুতিমধুর করতে চাই তাহলে সাথে বলতে পারি, নিকট নিয়ে আমাদের কারবার সাথে দূর নিয়ে আমাদের যত কারবার। ঠিক আছে, অর্থাৎ সবসময় যে প্রত্যেকটা বাক্যের মধ্যে এবং এবং এবংই বসাতে হবে ব্যাপারটা এরকম বাধ্যতামূলক না। আমরা শ্রুতিমধুর করার জন্য সাথেও বসাতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকজন বলেছে স্যার ইহা নিকট এবং দূর, ইহা নিকট এবং দূর এবং এগুলো নিয়ে আমাদের কারবার। এই বাক্যটা আসলে শুনতে শ্রুতিকটু লাগে, ভালো লাগে না। কারণ দেখেন আপনি এবং এবংটা দুইবার পড়ছেন, ইহা নিকট এবং দূর এবং ইহা নিয়ে আমাদের কারবার। তো আলটিমেটলি এটা শুনতে একটু শ্রুতিকটু লাগে, এই জন্য এটা এরকম ভাবে না দেওয়া উত্তম। বুঝতে পারছেন? এরকম ভাবে না দেওয়া উত্তম। যাই হোক, তাহলে আমরা এতক্ষণ আলোচনা করেছি একটু কি নিয়ে? সরল জটিল যৌগিক বাক্যের ট্রান্সফরমেশনটা নিয়ে। এবার আমরা একটু বাক্যের অর্থগত শ্রেণী বিভাগের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। খুব রেয়ার কোশ্চেন আসে এখান থেকে, খুব রেয়ার, মেয়ারলি কোশ্চেন আসে এখান থেকে, বাট আসে মাঝে মাঝে। তো যেহেতু আসে আমরা একটু বাক্যটা, এই ব্যাপারটা একটু বলে দিচ্ছি যে সরল জটিল যৌগিকের এই জায়গাটাতে কি হবে। দেখেন, অর্থমূলক দৃষ্টিকোণ থেকে শব্দের বাক্যের শ্রেণী বিভাগ যদি বলি তাহলে বাক্যের বিধেয় অংশ ক্রিয়া থাকা বা না থাকা বিবেচনায় বাক্যকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। আবার বলছি, বাক্যের বিধেয় অংশ, দেখেন বাক্যের বিধেয় অংশ, বাক্যের বিধেয় অংশ, বিধেয় অংশ মানে কি? একটা হচ্ছে মানে একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয় মানে একটা সাবজেক্ট একটা প্রেডিকেট। তো ব্যাপারটা হচ্ছে বিধেয় অংশ অর্থাৎ ক্রিয়া, বিধেয় অংশ মানে ক্রিয়া থাকা না থাকা, থাকা ও না থাকা, ও না থাকা, থাকা ও না থাকা, থাকার ভিত্তিতে, না থাকার ভিত্তিতে, ভিত্তিতে দুই প্রকার। বাক্যের বিধেয় অংশ অর্থাৎ ক্রিয়া থাকা ও না থাকার ভিত্তিতে বাক্য কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সক্রিয় বাক্য, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সক্রিয় বাক্য এবং একটা হচ্ছে অক্রিয় বাক্য। একটা হচ্ছে সক্রিয় বাক্য এবং একটা হচ্ছে অক্রিয় বাক্য। এখন আসেন সক্রিয় বাক্য কোনটা আর অক্রিয় বাক্য কোনটা। সক্রিয় বাক্য হচ্ছে যে সকল বাক্যের বিধেয় মানে স্পষ্টভাবে দৃশ্যমান না, যেমন মানে স্পষ্টভাবে দৃশ্যমান, সরি, তাকে বলে সক্রিয় বাক্য। ঠিক আছে, যেমন আমার মা চাকরি করেন। যেমন দেখেন আমি যদি বলি আমার মা চাকরি করেন, দেখেন আমার উদাহরণ দিই তাহলে হবে, আমার মা চাকরি করেন, আমার মা চাকরি করেন। তাহলে এই বাক্যে এই যে করেন এই ক্রিয়াপদটা কি? সক্রিয়, মানে আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট। ঠিক আছে, আর আরেকটা যদি বলি যে
মানে আমি বাংলাদেশের নাগরিক, সিম্পলি যদি বলি আমি বাংলাদেশের নাগরিক, তাহলে এই যে দেখেন মাত্র বললাম আমি বাংলাদেশের নাগরিক। এই যে আমি বললাম আমি বাংলাদেশের নাগরিক, আমার বাক্য কিন্তু শেষ, বাক্য কিন্তু শেষ, কিন্তু আমার এখানে বাক্যে কিন্তু ক্রিয়াপদ নাই। অ্যাকচুয়ালি ক্রিয়াপদ নাই এমন কোনো বাক্য হতেই পারে না, ক্রিয়াপদ আছে বাট এখানে উজ্জ আছে, এই হইটা হচ্ছে উজ্জ আছে, সো এইটা হচ্ছে অক্রিয় বাক্য। মানে ক্রিয়াপদ আছে নাকি নাই তার উপর বেস করে বাক্যকে দুইটা শ্রেণীতে ভাগ করা যায়, একটা সক্রিয় একটা অক্রিয় বাক্য, বুঝতে পারছেন? এরপরে কি বলছেন? আচ্ছা, এরপরে হচ্ছে আসেন সরল, এরপর হচ্ছে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে চার শ্রেণীতে ভাগ করা যায়। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে চারটা শ্রেণীতে ভাগ করা যায় বক্তব্যের লক্ষ্য অনুযায়ী। তো লিখে ফেলেন, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য চার প্রকার। ঠিক আছে, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী খেয়াল করেন, বক্তব্যের লক্ষ্য অনুযায়ী, লক্ষ্য অনুযায়ী এটা হচ্ছে চার প্রকার। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী এটা হচ্ছে চার প্রকার। চার প্রকার কি কি আছে? এক নম্বর হচ্ছে বিবৃতিমূলক বাক্য, এক নম্বর হচ্ছে বিবৃতিমূলক বাক্য। ওকে, বিবৃতিমূলক বাক্য এক নম্বর। ওকে, দুই নম্বর হচ্ছে প্রশ্নসূচক বাক্য, দুই নম্বর হচ্ছে প্রশ্নসূচক বাক্য, দুই নম্বর প্রশ্নসূচক বাক্য। তিন নম্বর হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য, তিন নম্বর হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য, এন্ড চার নম্বর হচ্ছে আবেগ সূচক বাক্য। চার নম্বর হচ্ছে কি? আবেগ সূচক বাক্য। ঠিক আছে, আবেগ সূচক বাক্য। আমি যদি উদাহরণ দিই একটা একটা করে, তাহলে বিবৃতিমূলক বাক্যগুলো কোনগুলো? যেমন মনে করেন যে সকল বাক্যে সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায়, মানে সিম্পল যে কোনো ধরনের বাক্য, যে বাক্যটার মধ্যে কোনো একটা বিবরণ প্রকাশ পাচ্ছে, সেটাকে আমরা বলতে পারবো যে বিবৃতিমূলক বাক্য। যেমন মনে করেন আমি ভাত খাই বা আমি ভাত খাই না। হ্যাঁ, এই ক্ষেত্রে আবার মনে করেন এই বিবৃতিমূলক বাক্যগুলো আবার দুই প্রকার বলা যায়, মানে একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা হচ্ছে না বোধক। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ওটা কি বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স ইংরেজিতে আমরা যেটাকে বলি বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ, এই অ্যাসার্মেটিভের মানে অ্যাসার্টিভ সেন্টেন্স একটা হচ্ছে হাবোধক, একটা হচ্ছে নাবোধক। যেমন আজ আমরা রোজ বেড়াতে যেতাম, এটা হচ্ছে হ্যাঁ বোধক, আর তারা তোমাদের ভোলেননি, এটা হচ্ছে নাবাচক। এগুলো হচ্ছে বিবৃতিমূলক বাক্য। আর প্রশ্নসূচক বাক্য কোনটা? যেমন মনে করেন যেটা দিয়ে আপনাকে প্রশ্ন করা হয়, তুমি কি স্কুলে যাবে, যেটা দিয়ে প্রশ্ন করা হয় তুমি কি স্কুলে যাবে, তুমি কি স্কুলে যাবে, তাহলে এই যে যেটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে তুমি কি স্কুলে যাবে, তো সেটা কি? সেটা হচ্ছে প্রশ্নসূচক বাক্য। অনুজ্ঞা বাক্য কোনটা? আদেশ, উপদেশ, অনুরোধ, ইচ্ছা, প্রার্থনা, এই ধরনের কিছু বোঝাবে। ঠিক আছে, তবে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলোই বেশি। ইচ্ছার ব্যাপারটা হচ্ছে মনে করেন রেয়ার কেস। ইচ্ছার ব্যাপারটা রেয়ার কেস। আদেশ, উপদেশ, অনুরোধ, যেমন মনে করেন আমি যদি বলি এক গ্লাস পানি আনো, তাহলে এই যে বললাম এক গ্লাস পানি আনো, এক গ্লাস পানি আনো, তাহলে এটা কি আমি বললাম? এটা হচ্ছে আমি অন্য কাউকে নির্দেশ দিলাম যে তুমি এক গ্লাস পানি আনো। বা যদি বলি দরজাটা লাগাও, ঠিক আছে, জানালাটা খোলো, ঠিক আছে, বইটা পড়ো, এখানে এসো, তাহলে মনে করেন সাবধানে যেও, যখন আদেশ, উপদেশ, অনুরোধ, ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি বোঝে, এটা হচ্ছে অনুজ্ঞা সূচক। আর আবেগ সূচক কোনটা? যেটা দ্বারা মনের ভাব প্রকাশ পায়। যেমন মনে করেন বাহ কি চমৎকার বারান্দা, ছাড়ে হুররে আজকে আমরা খেলায় জিতেছি, আহ বা মনে করেন ইস প্রকৃতি কি সুন্দর সাজিয়ে এনে সেজেছে, বা ইস আমি যদি প্রজাপতির মতো উঠতে পারতাম, তাহলে মানে যেটা দিয়ে এক্সক্লামেটরি সাইন প্রকাশ পায় সেটা হচ্ছে কি? বিবৃতিমূলক। ঠিক আছে, সেটা হচ্ছে বিবৃতিমূলক। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে স্যার অন্বেষণ এবং টেক্কা কবে নাগাদ পেতে পারি? আচ্ছা, আহ আজকে প্রেসে অন্বেষণের অর্ধেক, পুরোটা না, অর্ধেক অংশের কাজ দিয়েছি, মানে সাবমিট করেছি আজকে। সো কালকে থেকে ইনশাল্লাহ আমাদের টেক্কা, সরি অন্বেষণ না, ভুল বলছি, টেক্কা, টেক্কার মানে অর্ধেক অংশ দিয়েছি। সো এটার কাজ ইনশাল্লাহ কালকে থেকে ছাপানো শুরু হয়ে যাবে। আর বাকি অর্ধেকের অংশের কাজ ইনশাল্লাহ আগামী 2 দিনের মধ্যে কাজ কমপ্লিট করে দিয়ে দিব। মানে আশা করি আমি যেটা ভেবেছিলাম বা যেটা করব বলছিলাম যে ইনশাল্লাহ 30 তারিখের মধ্যে টেক্কাটাকে বাজারে নিয়ে আসবো, আশা করি সেটা আমি পারবো। টেক্কাটাকে বাজারে নিয়ে আসবো এবং ইনশাল্লাহ যদি সেটা হতে পারে, মানে টেক্কাটাকে যদি বাজারে আনতে পারি, তারপরে 10-12 দিন 15 দিন সময় লাগবে, অন্বেষণ নিয়ে কাজ করব, এরপর প্রেসে দিয়ে দিব। বুঝতে পারছেন? ওকে ফাইন। করতে খুব কঠিন লাগে স্যার,
একজন বলছে স্যার হ্যাঁ বোধককে না বোধক করতে খুব কঠিন লাগে। ভাই এভরিথিং ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস, বুঝতে পারছেন? হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করবেন, এটার চেয়ে সহজ আর কোনো কিছু পৃথিবীতে নাই। আবার না বোধক বাক্যকে হ্যাঁ বোধক করবেন, এটার চেয়ে সহজ আর কোনো কিছু পৃথিবীতে নাই। বাট এভরিথিং ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস। দেখেন আমি যদি বলি আমি সকাল থেকে না খেয়ে আছি, আমি সকাল থেকে না খেয়ে আছি, আমি সকাল থেকে না খেয়ে আছি, এই যে একটা বাক্য বললাম, এই বাক্যটা কি বাক্য? এটা একটা বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যের মধ্যে কি বাক্য? না খেয়ে আছে, মানে নাবোধক একটা শব্দ আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে নাবোধক শব্দ। তাহলে এটাকে যদি আপনি মানে পজিটিভ করতে চান, অর্থাৎ হ্যাবোধক করতে চান, তাহলে কি বলবেন? সকাল থেকে আমি না খেয়ে আছি। এখন আপনি কি বলবেন? সকাল থেকে আমি খেয়েছি। তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে মনে রাখতে হবে, বাক্য রূপান্তরের ক্ষেত্রে বাক্যের থিমটা রূপান্তর হবে, কিন্তু বাক্যের অর্থ রূপান্তর হওয়া যাবে না। বাক্যের অর্থ যদি রূপান্তর হয় তাহলে তো হবে না, ঠিক আছে? অর্থাৎ থিম রূপান্তর হবে কিন্তু অর্থ রূপান্তর হওয়া যাবে না। তাহলে দেখেন আমি বলতেছি আমি সকাল থেকে না খেয়ে আছি, এটা নাবোধক বাক্য। সিম্পলি যদি বলি আমি সকাল থেকে উপোস আছি, দ্যাটস ইট। উপোস আছি মানে কি? না খেয়ে আছি। কিন্তু এখন আর নাবোধক শব্দটা আপনি বলেন নাই, এই তো শেষ। আমি যদি বলি আমি সত্য বলেছি, তাহলে এটা নাবোধক কি হবে? আমি মিথ্যা বলিনি। তো মিথ্যা বলিনি মানে কি? সত্য বলেছি। আমার কথা বুঝতে পারছেন? আপনি হ্যাবোধক বাক্যকে নাবোধক করবেন বা নাবোধক বাক্যকে হ্যাবোধক করবেন, ভেরি সিম্পল। জাস্ট আপনি নেগেটিভ সেন্সের বাক্য থাকলে সেটাকে পজিটিভ করবেন, আবার ডাইরেক্ট নেগেটিভ সেন্সের বাক্য নেগেটিভ অংশটা বাদ দিয়ে পজিটিভ করবেন, এরকম না যে আমি না খেয়ে আছি আপনি দিলেন যে আমি খেয়েছি, তাহলে হবে না, ঠিক আছে? আপনি না খেয়ে আছি আপনাকে অ্যাসার্টিভ করলেও বা এটাকে হ্যাবোধক বাক্য করলেও না খেয়ে আছি এরকমটাই যেন বোঝায়। তাহলে দেখেন আমি সকাল থেকে উপোস আছি, ওই একই কিন্তু বোঝাচ্ছে। বা দেখেন আমি আমি যদি বলি আমি সত্য বলেছি, এটা এটা পজিটিভ আছে বা মানে হ্যাবোধক আছে, এটাকে যদি নাবোধক করতে চান তাহলে কি হবে? নাবোধক শব্দ আনতে হবে। কিন্তু আপনি তো বলতে পারবেন আমি সত্য বলিনি, তার মানে আমাকে মানে প্রশ্ন যেহেতু আছে আমি সত্য বলেছি, অর্থ এটাই বুঝাইতে হবে কিন্তু নাবোধক হবে। তাহলে কি হবে? আমি মিথ্যা বলিনি, তাহলে বলিনি নাবোধক শব্দ আসছে, কিন্তু বলিনি মিথ্যা বলিনি মানে কি? সত্য বলেছি। সো আমার মেইন কাজ হয়েছে বাক্য রূপান্তর হয়েছে, বুঝতে পারছেন জিনিসটা? কি বলছেন? এমসিকিউ এ দিলে সবই ঠিক লাগে। আচ্ছা, এমসিকিউ তে দিলে সবই সবই ঠিক লাগে। আসলে ভাই এমসিকিউ তো আপনাদেরকে দেওয়া হয় হচ্ছে কনফিউজ করার জন্য। সো ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস করলে এগুলো ইনশাল্লাহ নখদর্পণে চলে আসবে, কঠিন কিছু না। ওকে, এটা আমরি কঠিন কিছু না, টেনশনের কিছু নাই। এখন দেখেন এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে কি অনুসারে? আহ ওই বক্তব্যের বিবৃতি অনুসারে। এখন যদি বলি অর্থ অনুসারে শব্দকে কত শ্রেণীতে ভাগ করা যায়, এটার কারেক্ট আনসারটা হচ্ছে 7 শ্রেণীতে। অর্থ অনুসারে বাক্যকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? কারেক্ট আনসার হচ্ছে 7 শ্রেণীতে ভাগ করা যায়। ভাই 7 শ্রেণীতে কি কি আছে অর্থ অনুসারে? আসলে আমি একটু সেটা দেখাই। অর্থ অনুসারে বাক্যটাকে 7টা শ্রেণীতে ভাগ করা যায়। 7টা শ্রেণী। 1 নম্বর হচ্ছে নির্দেশাত্মক বাক্য। 1 নম্বর হচ্ছে নির্দেশাত্মক বাক্য। তবে মাথায় রাখতে হবে এই নির্দেশাত্মক বাক্য, এটাকে নির্দেশাত্মক না বলে আমি বিবৃতিমূলক বলতে পারি। মানে নির্দেশাত্মক বাক্য মানেই হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? নির্দেশাত্মক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এরপর শুনুন 2 নম্বর প্রশ্নসূচক বাক্য। 2 নম্বর হচ্ছে প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। 3 নম্বর হচ্ছে আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য। আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য 3 নম্বর, আদেশ বা অনুজ্ঞা সূচক বাক্য। 4 নম্বর হচ্ছে বিস্ময় বা আবেগ সূচক বাক্য। বিস্ময় বা আবেগ সূচক বাক্য। বিস্ময় বা আবেগ সূচক বাক্য। 5 নম্বর হচ্ছে বিস্ময় বা আবেগ সূচক। দেন হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, ইচ্ছা বা প্রার্থনা এটাকে কিন্তু অনেকে অনুজ্ঞার ভিতরে নিয়ে আসে। তো এটা অনুজ্ঞার ভিতরে পড়বে বাট সেকেন্ড কন্ডিশনে। মানে অনুজ্ঞার ফার্স্ট কন্ডিশন হবে মনে করেন যে আদেশ, উপদেশ, অনুরোধ। কিন্তু যখন এই তিনটা দিয়ে কোনোভাবে না মেলানো যাবে তখন হবে ইচ্ছা প্রার্থনা, ঠিক আছে? কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ এটা হচ্ছে মেইন। তাহলে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এরপর হচ্ছে 6 নম্বর হচ্ছে কার্যকারণাত্মক বাক্য, ঠিক আছে? কার্যকারণাত্মক বাক্য মানে একটার পেছনে আরেকটা কাজ করবে, আরেকটা জিনিস কাজ করবে, এরকম কিছু থাকলে কার্যকারণাত্মক বাক্য। বা এটাকে আমরা শর্ত সূচক বাক্য বলতে পারি। কার্যকারণাত্মক বাক্য বা শর্ত সূচক বাক্য। এন্ড লাস্ট ওয়ান যেটা 7 নম্বরে আছে সেটা হচ্ছে সন্দেহবোধক বাক্য। সেটা হচ্ছে কি?
সন্দেহ দ্যোতক বাক্য, দ্যাটস ইট। এই হচ্ছে টোটাল 7টা। এটা কি অনুসারে? অর্থ অনুসারে। যদি বলি অর্থ অনুসারে বাক্য কত প্রকার, কারেক্ট আনসার হচ্ছে 7 প্রকার। 7 প্রকার কি কি? 7 প্রকার হচ্ছে এগুলা যা যা আছে। নির্দেশাত্মক বাক্য বা বিবৃতিমূলক বাক্য কি, এটা আপনি এমনিতেই বুঝে গেছেন। অর্থাৎ যে কোনো বাক্য যেটা মনে করেন স্বাভাবিক একটা কোনো কথা বোঝাবে, যেমন আমি বাংলাদেশের নাগরিক, তুমি ভাত খেয়েছো, রহিম স্কুলে যায়, যে কোনো ধরনের বাক্য, ঠিক আছে? ওকে ফাইন। প্রশ্নসূচক কি? যে কোনো বাক্য যেটা কোশ্চেন বোঝাবে সেটা কোশ্চেন সূচক বাক্য। আদেশ বা অনুজ্ঞা সূচক আদেশ বোঝাবে, যেমন তুমি স্কুলে যাও, এখানে এসো, বইটা পড়ো, জানালাটা খোলো, দরজাটা আটকাও, এক গ্লাস পানি আনো, যে কোনো কিছু যেটার মধ্যে হচ্ছে আদেশ বা অনুজ্ঞা বোঝাবে। বিশ্ব আবেগ, একটু আগে যেটা বললাম, হুররে আমরা খেলায় জিতেছি, ঠিক আছে? তারপর হচ্ছে মনে করেন যে আমি যদি পাখি হতাম, যে কোনো ধরনের আবেগ বা ইচ্ছা সূচক, মানে বিস্ময় সূচক। আর ইচ্ছা বা প্রার্থনাটা কি? যেমন আমি যদি বলি এরকম ইচ্ছা বা প্রার্থনা, যেমন মনে করেন দীর্ঘজীবী হও, এটা কি? প্রার্থনা করতেছে। বা মনে করেন ঈশ্বর তোমার মঙ্গল করুক, ঠিক আছে? এগুলো কি? প্রার্থনা সূচক বাক্য। বা মনে করেন দোয়া করি তুমি পরীক্ষায় সফল হও, প্রার্থনা সূচক বাক্য। বা মনে করেন একদিন তোমাকে স্মৃতিসৌধ ঘুরতে নিয়ে যাব, তাহলে একদিন তোমাকে নিয়ে স্মৃতিসৌধে ঘুরতে যাব, তাহলে স্মৃতিসৌধ দেখাতে নিয়ে যাব, ইচ্ছা সূচক বাক্য। এরপর দেখেন কার্যকারণাত্মক, মানে কোনো কিছু ঘটার পেছনে, মানে এইটা করলে তুমি ওইটা হবে, এরকম কিছু। যেমন মনে করেন যদি পড়ালেখা করো তাহলে পাশ করবে, তার মানে আপনি পাশ করার পেছনের কার্যকরণটা কি? পড়ালেখা করা। তাহলে যদি পড়ালেখা করো তাহলে পাশ করবে, কার্যকারণাত্মক বাক্য। বা শর্ত সূচক বাক্য, পড়ালেখা করলে পাশ করবে, না করলে পাশ করবে না, এই ধরনের। আর সন্দেহদ্যোতক বাক্য হচ্ছে মনে করেন এরকম, তোমাকে না গতকাল স্কুলে দেখেছিলাম, এরকম। মনে করেন এরকম যে মনে হয় ব্যাংক ডাকাতির সাথে ম্যানেজারই জড়িত, ঠিক আছে? মানে যেটা দ্বারা কোন একটা সন্দেহ বোঝাবে, সেটা হচ্ছে সন্দেহদ্যোতক বাক্য। এই হচ্ছে বাক্যের অর্থমূলক দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিন্যাস। বুঝছেন সবাই? এটা কি ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার হয়েছে? পুরোপুরি ক্লিয়ার? জি স্যার, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, কি? তার হাসিতে গান, তাহার কান্নায় গান, এটা যৌগিক বাক্য কিভাবে? ভেরি সিম্পল। দেখেন, তার হাসিতে গান, তাহার কান্নায় গান, তাহলে আলটিমেটলি তার হাসিতে গান একটা সরল বাক্য, তার কান্নায় গান আর একটা সরল বাক্য। তার দুটি সরল বাক্য আছে, যৌগিক বাক্য, দ্যাটস ইট। তার হাসিতে গান, তার কান্নায় গান, যৌগিক বাক্য। এখন আপনি যদি বলেন স্যার এটাকে সরল বাক্য কিভাবে করব, তার হাসিতে ও কান্নায় গান, শেষ, সরল বাক্য। তার হাসিতে ও কান্নায় গান, সরল বাক্য। আর যদি বলি জটিল বাক্য কিভাবে করবেন? ওকে, জটিল বাক্য হচ্ছে তার হাসিতে যেই গান, তার কান্নাতেও সেই গান, ঠিক আছে? তার হাসিতে যে গান, তার কান্নাতেও সে গান, ঠিক আছে? তাইলে এরকম, এটা হচ্ছে শর্ত থাকবে, আবার হচ্ছে ইয়া থাকবে, সাপেক্ষ সর্বনাম থাকবে, এরকম। কার্যকারণাত্মক আর জটিল কি একই রকম বাক্য? এখন উত্তর হচ্ছে হ্যাঁ, কার্যকারণাত্মক আর জটিল তো একই বাক্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি তো এটা এইভাবে বলতে পারেন না। কেন পারেন না? কারণ আমি যখন বলবো যে যদি পড়ালেখা করো তাহলে পাশ করবে, এটা তো গঠনগত দিক থেকে জটিল, কিন্তু অর্থগত দিক থেকে কার্যকারণাত্মক বাক্য। আমার কথা বুঝেন নাই? যেমন আমি যখন শব্দ ভান্ডার পড়াই, যেমন আমি যখন পড়াই যে শব্দ ভান্ডারের মধ্যে গোলাপি কোন শব্দ? গোলাপি। এখন আমি যদি যখন বলি যে গোলাপি এটা একটা সাধিত শব্দ, আমি যখন পড়াই যে গোলাপি এটা একটা সাধিত শব্দ, অনেকে আমাকে কমেন্ট করে স্যার গোলাপি সাধিত শব্দ কেমনে হয়? এটা না ফার্সি শব্দ, গোলাপি না ফার্সি শব্দ? এখন আমি বলি যে ভাই দেখ, গোলাপি যে ফার্সি শব্দ আমি কি একবার অস্বীকার করছি? আমি তো বলি নাই যে গোলাপি ফার্সি শব্দ না। তখন আবার বলে তাহলে স্যার এই যে মাত্র বললেন গোলাপি সাধিত শব্দ। তো এখন ব্যাপারটা হচ্ছে একটা শব্দ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন শব্দের আন্ডারে আসতে পারে তো নাকি? যেমন দেখেন, আমি যখন বলবো যে শব্দ কত প্রকার বলেন, শব্দকে কয়টা দৃষ্টিকোণে ভাগ করা যায়? একটা হচ্ছে গঠনগত দিক থেকে, গঠনগত দিক থেকে যদি চিন্তা করি সেটা হচ্ছে একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ, একটা মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। যদি বলি অর্থগত দিক থেকে কত প্রকার, অর্থগত দিক থেকে একটা হচ্ছে যৌগিক, একটা হচ্ছে রূঢ়ি, একটা হচ্ছে রূঢ়ি, আরেকটা হচ্ছে যোগরূঢ়, যৌগিক, রূঢ়ি, আরেকটা হচ্ছে যোগরূঢ়, তিনটা আছে, ঠিক আছে? এরপরে উৎসগত দিক থেকে কত প্রকার আছে? উৎসগত দিক থেকে আছে তৎসম, অর্ধ তৎসম, ঠিক আছে? অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি,
ঠিক আছে, দেশি বিদেশি। এখন দেখেন, আমাকে যদি কোশ্চেন করা হয় যে গোলাপি কোন শব্দ, এখন মৌলিক আর সাধিত, এটা তো গঠনগত দৃষ্টিকোণ থেকে, তো গঠনগত দৃষ্টিকোণ থেকে এই শব্দটা সাধিত শব্দ, কারণ এটাকে ভাঙা যায়। এটাকে ভাঙলে আমরা পাবো গোলাপ যোগ ই, এটা হচ্ছে সাধিত শব্দ। কিন্তু এটা তো ফার্সি শব্দ, এটাও ঠিক আছে, এটা তো ভুল না। খেয়াল করেন, এটা যে ফার্সি শব্দ এটা তো ঠিক আছে, এটা তো ভুল না। কারণ দেখেন, এই যে গোলাপ শব্দটা, এটা তো বিদেশি শব্দ। গোলাপ শব্দটা বিদেশি শব্দ, তো বিদেশি শব্দের কারণে গোলাপি শব্দটাও কি শব্দ? বিদেশি শব্দ, অর্থাৎ ফার্সি শব্দ। এটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনি তার মানে ব্যাপারটা হচ্ছে, কিন্তু এটা যে ফার্সি শব্দ, সেটা কোন দৃষ্টিকোণ থেকে? সেটা কি গঠনমূলক দৃষ্টিকোণ থেকে? না, সেটা হচ্ছে উচ্চমূলক দৃষ্টিকোণ থেকে। আপনি যদি বলেন স্যার অর্থমূলক দৃষ্টিকোণ থেকে কোন প্রকার, তাহলে মানে অর্থমূলক দৃষ্টিকোণ থেকে গোলাপি হচ্ছে যৌগিক শব্দ। কারণ গোলাপি দ্বারা গোলাপের কালারটাকে বোঝায়। আমি কখনো এই সাদা কালারকে গোলাপি বলবো না, এই ব্ল্যাক কালারকে গোলাপি বলবো না, আমি গোলাপের কালারটাকে গোলাপি বলবো। তার মানে অর্থগত দিক থেকে উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ মিল আছে। সো যৌগিক শব্দ। আমার কথা কি বুঝতে পারছেন? সো যৌগিক শব্দ জিনিসটা কি, যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ মিল আছে, সেগুলো যৌগিক। তাহলে দেখেন, গোলাপি শব্দটা অর্থগত দিক থেকে যৌগিক, শব্দের গঠনগত দিক থেকে সাধিত, আবার উৎসগত দিক থেকে বিদেশি শব্দ, তিনটাই হয় না? তাহলে এরকম ভাবে আমি যদি বলি লোকটি যদি পড়ালেখা করো তাহলে পাস করবে, গঠন অনুসারে এটা হচ্ছে জটিল বাক্য, কিন্তু অর্থ অনুসারে এটা হচ্ছে কি কার্যকারণাত্মক বাক্য। বুঝছেন জিনিসটা? ক্লিয়ার হয়েছে? বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার স্যার, সব ক্লাসের লিঙ্ক গুলো সাজিয়ে দিতে হবে, কয়েকটা ক্লাস মিস করছি। আচ্ছা, আমি ইনশাল্লাহ আজকে মানে এখন ক্লাস শেষে সবগুলো ক্লাস আমি সাজিয়ে দিচ্ছি। আজকের ক্লাস শেষে সবগুলো ক্লাসের লিঙ্ক আমি সাজিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসের ইতি এখানেই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বলতে হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল আলোচনা করব ধ্বনি পরিবর্তন টপিকটা নিয়ে। খুবই ইম্পর্টেন্ট টপিক ধ্বনি পরিবর্তন টপিক, এবং খুবই প্যাচের টপিক, ব্যাকরণের অন্যতম কঠিন টপিক গুলোর মধ্যে থেকে একটা। আমরা ইনশাল্লাহ আগামীকাল এটা নিয়ে আলোচনা শুরু করব, এবং আশা করি দুটি ক্লাসে ধ্বনি পরিবর্তন টপিকটা আমরা পুরোটা শেষ করে নেব। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে এখানে ইতি। ভালো থাকেন। আর আবারও বলি, আগামী শুক্রবার কিন্তু আমাদের আবার পরীক্ষা। সো কারক অধ্যায়ের উপর আমরা পরীক্ষা শুরু করবো। ঠিক আছে স্যার, ধ্রুব বই পাইতেছি না, পাওয়া লাগবে না, ধ্রুব বই আপাতত পাবেন না মার্কেটে, আপাতত ক্লাস ফলো করেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বাই। ও, একজন বলছে স্যার অস্তিবাচক কি? আরে ভাই, ওই যে হ্যাঁবোধক বাক্য যেটা, সেটাই তো অস্তিবাচক বাক্য। হ্যাঁবোধক বাক্য যেটা, সেটাই তো অস্তিবাচক বাক্য। আমি যদি বলি আমি পড়ালেখা করেছি, তাহলে এটা কি, এটাই তো অস্তিবাচক বাক্য। আর এখন যদি যদি এটাকে নেতিবাচক করতে চান, তাহলে কি হবে? তার মানে কোনো একটা নাবোধক শব্দ আনতে হবে। এখন তাহলে কি বলবেন আমি পড়ালেখা করি নাই? তাহলে তো নেতিবাচক হবে না, কারণ আমার তো অর্থ চেঞ্জ হয়ে গেছে। আমি পড়ালেখা করেছি, এটাকে আপনি নেতিবাচক করতে হলে কি করতে হবে? নাবোধক কিছু একটা আনতে হবে, কিন্তু অর্থ যেন এটাই বুঝায় যে আমি পড়ালেখা করেছি। তাহলে কি হবে? আমি পড়ালেখা না করে থাকতে পারিনি, তার মানে কি পড়ালেখা করেছি। বুঝতে পারছেন জিনিসটা? আমি পড়ালেখা করেছি, এটা হচ্ছে অস্তিবাচক। এখন এটা নেতিবাচক যদি করতে বলে, তাহলে কি বলবেন? নাবোধক শব্দ আনবেন, কিন্তু অর্থ চেঞ্জ হওয়া যাবে না। তাহলে কি করবেন? আমি পড়ালেখা না করে থাকতে পারিনি, তার মানে কি পড়ালেখা করেছি। বুঝতে পারছেন জিনিসটা? দ্যাটস ইট, ভেরি সিম্পল। জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ম্যান, বারবার প্র্যাকটিস করতে হবে। এই সবাই কি ক্লিয়ার হয়েছেন? বুঝছেন? অনর্থ ঘটায় কি হয়েছে এখানে? এখানে কি অর্থ কোন কারক? আচ্ছা, অর্থই অনর্থ ঘটায়। এখানে অর্থ হচ্ছে কর্তৃকারক, কারণ অর্থটা অনর্থ ঘটাচ্ছে। আর যদি অনর্থ নিচে দাগ দেওয়া থাকে যে অনর্থ কোন কারক, অনর্থ হচ্ছে কর্মকারক, কারণ অর্থটা হচ্ছে কর্তা, এবং এই কর্তা অনর্থকে আশ্রয় করে ঘটাই ক্রিয়ার কাজটা করছে। সো কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়ার কাজটা করে, সেটাকে বলা হয় কর্ম। সিম্পল। বুঝতে পারছেন? অর্থ কোন কারক আর অনর্থ কোন কারক। আচ্ছা, অনর্থ হচ্ছে কর্ম আর অর্থ হচ্ছে কর্তা। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই।